দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। দর্শক, আমরা যে দিনটি শুরু করলাম সেটি জাতীয় শোক দিবস। আপনারা জানেন যে গতকাল সাভারে একটি ভবন ধসে কয়েকশো মানুষ নিহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 100-র কাছাকাছি মৃত্যু করা হয়েছে, 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে এবং আজকের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। ফলে আমরা যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি, তাদের আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, সমবেদনা জ্ঞাপন করছি, শোক প্রকাশ করছি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা একটি বিষয়কে নিয়ে একাধিক আলোচনা করি এবং একাধিক আলোচক এখানে এসে আলোচনা করেন। আমাদের এই মুহূর্তে যে বিষয় চলছে গত কয়েকদিন ধরে সেটি হচ্ছে রাজনীতির দুর্গতির রাজনীতি। এটি নিয়ে আমরা যে আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে, তার ফলে আমরা দেখতে পেয়েছি এর কারণ হিসেবে অন্য আলোচকরা যেগুলো তুলে এনেছেন তার ভিতরে রয়েছে যে সরকারি দলের তরফ থেকে বিরোধী দলের উপর দমন পীড়ন, বিরোধী দলের পক্ষ থেকে দেশের অর্থনীতি অন্যান্য বিরোধী বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি দেওয়া, ক্ষমতার জন্য সপক্ষে রাজনীতি করা, রাজনীতিতে সাধারণ মানুষের কথা আদৌ না ভাবা, রাজনৈতিক ডামাডোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে, ফলে উন্নয়নের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা উজ্জ্বল সেগুলো হচ্ছে না। যুদ্ধাপরাধের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে দুই দলের সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্ত বা পরস্পর বিরোধী যে অবস্থান সেটি, এবং সবার উপরে ছিল সেটি ছিল আইনের শাসনের অভাব বা গণতন্ত্রের অভাব, যেটিকে আমরা অন্যভাবে বলতে পারি সুশাসনের অভাব। সেই সুশাসনের অভাবের কিন্তু একটি চরম বাজে দৃষ্টান্ত হচ্ছে সাভারের এই ঘটনাটি। এটি যদি ঠিকমতো ভবনটি ফাটল দেখা দেওয়ার পর যদি দেখা হতো তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। আমাদের এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একেবারে ওই অন্য প্রান্ত রয়েছেন যারা জিয়াউদ্দিন বাবলু, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, এবং রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ। আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সারা দেশবাসীর মতো আপনারাও সবাই ব্যথিত আজকের এই ঘটনাতে। তারপর আমরা এই প্রসঙ্গ একটি স্টোরি দেখে এই আলোচনার ভেতর দিয়ে আমাদের যে মূল বিষয় রাজনীতির দুর্গতি রাজনীতি, এটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নেব একটি রিপোর্ট। সকাল 9টার ঠিক 10 মিনিট আগে সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের এই 8তলা বাণিজ্যিক ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বহুতল এই ভবনটি। এই ভবনে 5টি গার্মেন্ট কারখানা, ব্যাংক, বিপণী বিতান ছিল। ধ্বংসস্তূপে আটকা পড়ে পোশাক কারখানার শত শত শ্রমিক সহ অনেক মানুষ। অনেক লোক আছে, গার্মেন্টস লোক আছে, বারানা ভাই আছে, ভাই আমাকে ভাই ভিতরে আছে ভাই। আমার একটা মেয়ে ছোট বাচ্চা আছে, এই মেয়েরা কালকে ভেঙে বলেছে কাজে কেন বন্ধ দিয়ে আছে, কেন চুরি করতে করে। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসে উদ্ধার কাজে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা দ্রুত সেখানে গিয়ে উদ্ধার কাজে হাত দেন। ভবনটি তারা ভবনের উপর ভেঙে পড়ায় সেগুলো ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধার করে নেওয়া হয় সাভার ও আশপাশের বিভিন্ন হাসপাতালে। পোশাক কারখানা ছাড়াও এই ভবনে ব্যাংক, বিপণী বিতান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল, তাই বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে উদ্ধার কাজের খোঁজ খবর রাখছেন। উদ্ধার কাজের সুবিধার জন্য বিরোধী দল সাভারে হরতাল শিথিল করে। ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী, এমপি, রাজনীতিক ও বিজিএমই নেতারা। নির্দেশিকা না পালন করার জন্য ঘটিত দুর্ঘটনার কারণে হয়েছে। এক্ষেত্রে যাদের অবহেলা দেশের পরিচিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। 200-300 মানুষ ইনজিওর, মেজর ইঞ্জুরি প্রায় 100 বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। সাভারে বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। উদ্ধার করা মৃতদেহ রাখা হয়েছে স্থানীয় কয়েকটি হাসপাতালে।
এটা স্ট্রাকচারালি কলাপস করছে, বিল্ডিংটা পেন এটা বসে গিয়েছে, এটা একবারে এটা একটা লেয়ার লেয়ার হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের 6-7টা টিম আমরা কাজ করছি এখানে, আমাদের লোকজন সব কাজ করছে, একটু সময় দিতে হবে আমাদের। মাত্র একদিন আগে মঙ্গলবার ভবনটিতে ফাটল দেখা দেয়। সে সময় ভবনের 4টি পোশাক কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গেলে 10 জন গার্মেন্টস কর্মী আহত হয়। এরপরও বুধবার ওই সব পোশাক কারখানা খোলা রাখা হয়। তবে আগের দিনের আতঙ্কের কারণে অনেক শ্রমিক কাজে আসেননি বলে জানান শ্রমিকরা। ফাটলের পরও সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর এলাকার মানুষ এবং হাজার হাজার গার্মেন্টস কর্মী এখানে জড়ো হয়। ফলে উদ্ধার করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটা অনেকটাই ব্যাহত হচ্ছে। ফলে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং উদ্ধারকর্মী আছেন তাদের কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, সাভার, ঢাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেছেন, তাদের বক্তব্য ছিল, আমরা আমাদের কভার আপ স্টোরি যেটা ছিল সেটা দেখাচ্ছিলাম। মানে এটি আমি সেলিম ভাইকে দিয়ে শুরু করতে চাই। এটি কি আপনার কাছে মনে হয় দুর্ঘটনা নাকি খুন? এটা তো মোটেই দুর্ঘটনা নয়, দুর্ঘটনা অন্যরকম জিনিস। অনেকে হয়তো বলার চেষ্টা করবে এটা অবহেলাজনিত হত্যাকাণ্ড। আমি সেটাতেও বলতে রাজি না, কারণ অবহেলা একবার হতে পারে, কিন্তু একের পর এক, এর আগে স্পেকট্রামে হয়েছে, তার আগে ফোনিক্সে হয়েছে, কিছুদিন আগে আপনার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হলো এবং সেইটার বিল্ডিং কনস্ট্রাকশনের যে প্রবলেম ছিল সেটাও চিহ্নিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে। এবং পরপর এই ঘটনাগুলো ঘটে যাওয়ার ফলে একই কারণে যখন নাকি একই অবহেলা পুনর্বার সংগঠিত করা হয়, তখন আমি সেটাকে কেবলমাত্র অবহেলাজনিত হত্যাকাণ্ড বলবো না, এটা একটা সচেতন পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমি আখ্যায়িত করব। এবং আমি জেনোসাইড শব্দটা ইউজ করতে চাই না, জেনোসাইডের অন্যরকম অর্থ আছে। হোমোসাইড হলো একটা মানুষ বা 10টা মানুষকে হত্যা করা, জেনোসাইড হলো মানব গোষ্ঠীর একটা অংশকে হত্যা করা, যেটার অপরাধের বিচার এখন ট্রাইব্যুনালে হচ্ছে। কিন্তু এটার বাংলা প্রতিশব্দ আমি পাচ্ছি না আর কি, এটা একটা অরিজিনাল ইংরেজিতেই ব্যবহার করছি, একটা মাস মার্ডার, হোমিসাইড বলবো না, ইট ইজ এ মাস মার্ডার। এবং আজকে আমরা জাতীয় শোক দিবস পালন করছি, কিন্তু কালো পতাকা তুলে কি হবে যদি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সেই ব্যক্তিকে এই 24 ঘন্টার ভেতরে যদি গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ না করা হয়, এবং এর আগে যদি স্পেকট্রামের ঘটনায় কিংবা ফোনিক্সের ঘটনায় কিংবা তাজরিনের ঘটনায় যদি মালিকদেরকে, যারা অপরাধী এবং দায়ী, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো এবং কঠোর শাস্তি বিধান করা হতো, তাহলে পরে আমি অনেকটাই নিশ্চিত যে আজকে এই হত্যাকাণ্ড সংগঠিত হতো না। আপনারা খেয়াল আছেন, দেখবেন যে তাজরিন হত্যাকাণ্ডের সময় একটা স্টোরি সাজানো হলো এবং বিজেএমই ইজ দ্য ক্রিমিনাল অর্গানাইজেশন যারা এটা করেছে। সুমি নামে একটা মেয়েকে দিয়ে টেলিভিশনে দেখালো যে স্যাবোটাজ করে সে আগুন লাগাচ্ছে। তো কোথায় গেল সুমি? 5 মাস পরে কোথায় গেল সুমি? এটা একটা জজ মিয়ার নাটক সাজানো হয়েছে এবং সরকার এটার সঙ্গে যোগসাজশে জড়িত। বিজেএমইকে তার মেম্বারদের স্বার্থ রক্ষা করার জন্য খুনিদেরকে আশ্রয় দেওয়ার একটা চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল, এইটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে পরে আমি বলবো এই গার্মেন্টসের শত শত শ্রমিককে হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে যারা রক্ষা করার জন্য চেষ্টা করছে, তারাও সমান পরিমাণে অপরাধী। আমি একটু জিয়াউদ্দিন বাবুল আপনার কাছে আসতে চাই, আপনার প্রতিক্রিয়া কি আজকের এই ঘটনা দেখার পরে, এবং আপনার কোনো দাবি, কোনো দাবি আছে কিনা যেটা নিয়ে কি করণীয়? প্রথমেই আমি আজকে জাতীয় শোক দিবসে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সাভারে এবং শত শত লোক আহত হয়েছে, এখন পর্যন্ত 100-র বেশি নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং একই সাথে এই ধরনের ঘটনার নিন্দা করার ভাষা আমার নাই। কারণ হচ্ছে যে সেলিম ভাই যেটা বললো যে এটা তো নতুন ঘটনা না। আমরা দেখেছি 2005 সালে তৎকালীন সরকারের আমলে স্পেকট্রামে প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটে, তাও সাভারে একটা পুরো গার্মেন্টস বিল্ডিং ধসে পড়ে বহু লোক মারা যায়, কিন্তু তার মালিকের কি হচ্ছে আমরা আজ পর্যন্ত জানি না। প্রথমে কয়েকদিন আমি দেখলাম কি খুব তোড়জোড়, পরে আর মালিকের খবর নাই, এখন স্পেকট্রামের ঘটনা আমাদের ভুলে গেছে। তবে আবার একই সরকারের আমলে ফিনিক্স তেজগাঁর এখানে, ওখানে বিল্ডিং ধসে পড়ে কিছু লোক মারা যায়, এই ধরনের ঘটনা, তারপরে কোনো খবর নাই। আবার একটু কদিন আগে তাজরিন হোসেন নিয়ে অনেক কিছু আমরা দেখলাম,
যে কেন অগ্নিকাণ্ড হয়েছে, অনেক কমিটি দেখলাম, অনেক কিছু দেখলাম। বাস্তবে কারা করেছে, কেন করেছে, কি কারণে করেছে, কারা দায়ী, এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না। আমরা না, শুধু দেশের মানুষই জানে না। তো আজকেও আমি মনে করি এই ঘটনা যারাই করিয়েছে বা যারা জন্য দায়ী, গতকাল বিল্ডিং এ ফাটল ছিল, ফাটল থাকা মানে তো একটা বিল্ডিং এর সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। খোলেনি, কিন্তু গার্মেন্টসটা খুলেছে। হ্যাঁ, গার্মেন্টস খুলেছে। তাহলে কেন বিল্ডিংটা খোলা হলো? বিল্ডিং এর মালিকের কি দায়িত্ব ছিল সেখানে, বা স্থানীয় কর্তৃপক্ষের কি দায়িত্ব ছিল, এগুলো তো অবশ্যই বিবেচনা আনতে হবে। আজ যদি তাদেরকে সতর্ক করে দেওয়া হতো বা বন্ধ রাখা হতো, তাহলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতো না। তাহলে আমি মনে করি এর জন্য অবশ্যই বিল্ডিং এর মালিক দায়ী, অত কর্তৃপক্ষ দায়ী। যারা দায়ী তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, and তাদের প্রতি জাস্টিস শুড বি ডান টু দেম ইমিডিয়েটলি, সো দ্যাট ইট ডাজন্ট রিপিট এগেইন। জনাব হান্নান শাহ, আপনি কি মনে করছেন? কারণ কি এরকম ঘটনা ঘটছে, এরকম আলোচনা হচ্ছে, এরকম রিপোর্ট হচ্ছে, আমরা কথা বলছি, দাবি করছি, শেষ পর্যন্ত কিন্তু কিছুই হয় না, এই কথাগুলো আবার ফিরে বলতে হয়। আপনার কি মনে হয় কেন এই যে ঘটনা? আমার জীবনের ৭৩ বছর বয়সের মধ্যে আমি এমন মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা দেখি নাই। আমি যুদ্ধক্ষেত্রে মানুষের মরতে দেখেছি, ভূমিকম্পে মানুষের মরতে দেখেছি, বিভিন্ন সময়ে মানুষের মৃত্যু অপমৃত্যু দেখেছি, কিন্তু এই সাভারের যে দুর্ঘটনা, রানা বিল্ডিং রানা প্লাজার যে দুর্ঘটনা, এটার জন্য তো মানুষ দায়ী। বিশেষ করে যখন পরশুদিন, অর্থাৎ ঘটনার একদিন আগে এই বিল্ডিংটিতে ফাটল দেখা দিল, তখন কিন্তু শ্রমিকরা কাজ করছিল। তারা তাড়াহুড়া করে নিজেদের জীবন রক্ষার্থে তারা সেখান থেকে নেমে আসে। এতে অল্প বিস্তর 10 জন শ্রমিক আহত হয় বলে আমাকে স্থানীয়রা জানিয়েছে। কারণ আমি যেমন সেলিম ভাইয়ের বাড়ি দেখলাম, আমি ওখানে প্রায় 3 ঘন্টা ছিলাম, লোকজনের সাথে আলোচনা করা যায় জেনেছি। দুর্ঘটনার দিন কিন্তু শ্রমিকরা যেতে চায় নাই, মালিকেরা বাধ্য করেছে, মাইকিং করে তাদেরকে কিছুটা আশ্বস্ত আর কিছুটা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কাজে যোগ দিতে বাধ্য করেছে। এমনকি যখন দুর্ঘটনার আগের মুহূর্তে বিল্ডিং কাঁপা শুরু করলো, তখন আমাকে শ্রমিকরা জানিয়েছে তারা বহু অনুনয় বিনয় করেছে, গেট খুলে দেন, আমরা নেমে যেতে চাই। নিশ্চয়ই আপনিও সে কথা শুনেছেন। কিন্তু এই পাষাণ মালিকেরা গেটও খুলে দেয় নাই, যার জন্য এত বড় ট্র্যাজেডি হয়েছে। তোমরা কাজ না করলে মাসের বেতন দেওয়া হবে না, তারা বলেছে। এইটা বলে তাদেরকে বাধ্য করে। ওনার তো বাড়ি ওখানে, ওনার বাড়ি ওখানে। তারপর দেখেন, আমরা এত দুর্ঘটনার মধ্যে সেনাবাহিনী, বিজিবি, আমাদের ফায়ার ব্রিগেড, সবাই, আনসার, যে যা পারে তারা সবাই ওখানে উদ্ধার কাজে নিয়োজিত আছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো যে ওই বিভিন্ন বাহিনী আসতে প্রায় ঘন্টাখানেক দেরি লেগেছে, কিন্তু তার আগেই কিন্তু স্থানীয়ভাবে যুবকেরা কে কোন দলের, কে কোন গোত্রের সেটা তারা দেখে নাই, তারা সচেষ্ট হয়ে আমার জানা মতে প্রায় 1000 মানুষকে, যারা ইনজিউর্ড হয় নাই, তাদেরকে উদ্ধার করতে পেরেছিল। আর আপনি জানেন যে ওইখানকার যে মেডিকেল কলেজ এবং হসপিটালগুলি আছে, আমি এনাম, বিশেষ করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারা যে মানবতার সেবায় যে দৃষ্টান্ত রেখেছেন, আমি সত্যি অভিভূত হয়ে গেছি। এবং 1 মিনিট আমি শেষ করছি। এটা সম্পূর্ণ এই যে বিল্ডিংটি করা হয়েছে, বর্তমান শাসক দলের যুবলীগের একজন কর্মকর্তার বিল্ডিং। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটি, ওই নেতা, যেহেতু তাদের সরকার ক্ষমতায় আছে, কারোর কোনো নিয়ম তোয়াক্কা করে নাই, ইচ্ছামতো বিল্ডিং বানিয়েছেন, সাবস্ট্যান্ডার্ড অর্থাৎ নিম্নমানের বিল্ডিং বানিয়েছিল, শুধু মুনাফা করার লোভে। অর্থাৎ এই এত কিছু হয়ে গেল, অথচ মালিককে গ্রেফতার করতে পারলো না। আমরা যখন বিরোধী দলে প্রটেস্ট করতে যাই, আমাদের উপর তো কি নির্যাতন হয় সেটা জানেন। অবশ্য সেলিম ভাই মধ্যে মধ্যে ভালো ট্রিটমেন্ট পান, আবার পরের দিনই তাদের আসল রূপে এসে সরকার তাদের উপর চড়া হন। কিন্তু এইখানে
শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমি সেলিম ভাইয়ের সাথে একমত, এটাকে আমরা জেনোসাইড বলতে পারছি না, কিন্তু মাস মার্ডার বলতে পারছি না, কিন্তু শত শত মানুষ নিহত হয়েছে, হাজারের উপর মানুষ আহত হয়েছে, কারণ সরকারি দলের এক ব্যক্তি এই কাজটি করেছে। কিন্তু সে কি একা দায়ী? না, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে যাদের ক্লিয়ারেন্স নিতে হয়। তারা কি করেছে? তারা তো ইন্সপেকশন দিয়েছে। আমার মনে হয় এবার আমাদের সবার দাবি করা উচিত, যিনি এই বিল্ডিংটি করলেন এই মালিক দায়ী, এবং যারা এই ভবনটি তৈরির সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হোক। প্রশাসনের ওইখানকার ইউএনও সাহেব এবং ডিসি সাহেব তাদেরকে কিন্তু জানানো হয়েছিল, কিন্তু তারা কোনো অ্যাকশন না নিয়ে বরং অ্যাসুরেন্স দিয়েছে যে না তোমরা কাজে জয়েন করো। এর ফলে কিন্তু এত বিরাট ক্ষতি হয়ে গেল দেশের। এটাই হচ্ছে সার কথা, সেটি হচ্ছে যে এটা একটা বিশাল, আমরা যে কথাটা শুরুতে বলছিলাম যে সুশাসনের অভাবের একটা চরম নিদর্শন হচ্ছে এই ঘটনাটি, যেটা নিয়ে একটা কথা আছে। আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতিবাচক ঘটনা আছে, তারপরেও যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এর থেকে কি আমরা পরিত্রাণ পাবো বলে মনে হয়? আমরা একটা কঠিন সময় অতিক্রান্ত করছি, ধরতে গেলে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকে আপনি দেখছেন গত 2-3 মাস ধরে রাজনীতিতে সহিংসতা, ভায়োলেন্স এবং হত্যা, লুটপাট, তারপর অগ্নিসংযোগ, বোমাবাজি, আবার একই সাথে সরকারের নিপীড়ন, সব মিলেই রাজনীতি অসহনীয় এবং দুঃসহনীয় ব্যাপারে দাঁড়িয়েছে। এবং মানুষের সাথে এই রাজনীতি কত সম্পৃক্ত আমি জানি না, তো আমি সাধারণ মানুষের যখন কথা বলি তারা দেখি যে আমাদের প্রতি একটি তার ভাব দেখি, তারা আমাদের প্রতি বিদ্বেষদ্ধ হয়ে যাচ্ছে, যে তাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রাস্তায় চলাফেরা করতে পারছে না, হাসপাতাল রুগীরা যেতে পারছে না, তারপর আপনার রাস্তাঘাট বন্ধ, তারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, দিন মজুরা কাজ করতে পারছে না, এবং একই সাথে একটা অনিশ্চিত অবস্থা, প্রতিদিনই অনিশ্চিত অবস্থা। আমরা যারা এখানে আছি আমরা কিন্তু রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত, এবং আমরা সবাই আমার অগ্রজ সাথী এখানে যারা আছেন আমরা সবাই জানি আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, কিন্তু সেই জনগণই আজকে সবচেয়ে বেশি সাফারার। সেই জন্য এই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে, কারণ আমরা আশা করেছিলাম যে রাজনীতি মানুষের ভালো কল্যাণের জন্য রাজনীতি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি, মানুষের সুন্দর জীবনের জন্য রাজনীতি। সেখানে মানুষের জীবনকে আজকে আমরা বিপদাপন্ন করছি। আজকে আপনি একটু আগে যে আমরা এই আলোচনা করছি যে একটি ঘটনায় শত শত লোক মৃত্যুবরণ করেছে, আরো বহু লোক শত শত লোক আহত হয়েছে, আরো কতজন কালকে আমরা কতজন মৃত্যু খবর পাবো আমরা তা জানি না। আমরা যখন কতদিন দেখবো যে এটা নিয়ে খুব টক শো হচ্ছে, পত্রিকায় লেখা হচ্ছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু আবার 6 মাস পরে সবাই ভুলে যাবো। তদন্ত কমিটি হবে, রিপোর্ট হবে, এবং একে অপরকে দোষারোপ করবে, এবং এটাকে অনেকে আবার রাজনৈতিক ফায়দা চেষ্টা করবে, কিন্তু আসল যে ঘটনা তা কিন্তু সবকিছু নিচে চাপা পড়ে যাবে। আপনি দেখেন ঠিক আজ থেকে 6 মাসও হয়নি, তাজউদ্দিন সেশন নভেম্বরে খুব সুন্দর 12 তারিখ মতো হয়েছে, 12 বা 14 তারিখ, তখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 6 মাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটলো। সেখানে 117 জন লোক মারা গেছে, এবং সেখানেও বিল্ডিং নিয়ে কথা উঠেছিল যে বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক নাই। এবং এই যে একটু আগে আমরা শুনছিলাম কি বলে আপনার টেলিভিশনের পর্দায় যে সেলিম ভাই বলছিল, হান্নান ভাই বলছিল, সেটা হচ্ছে ওই যে যখন তারা বেরোতে চাচ্ছিল তাদের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল, করাসল গেটগুলো। এখানে কমপ্লায়েন্সের প্রথম কথা হচ্ছে সব দরজা খুলতে হবে কমপ্লায়েন্স যদি কেউ মানে কোনো ফ্যাক্টরি, যাতে করে ওদের শ্রমিকদের নিরাপত্তাটা নিশ্চিত হয়, কিন্তু সেই সেফটি মেজারগুলো আমাদের নাই। এইখানেও তাই ঘটনা ঘটেছে। তাজউদ্দিনের দরজা আমি যে প্রসঙ্গে ছিল সেই রাজনীতিতে তাজউদ্দিনের ঘটনা নিয়ে কি আজকে আমরা কথা বলি? আমরা সেই বিরোধী দল বলি, সরকারি দল বলি, আমরা হরতাল করছি, এই করছি, যে লোকগুলো মারা গেল তাদের জন্য একটা শোক প্রকাশ করেছি, আজকেও করবো। আমরা সেখানে গিয়ে সবার সাথে দেখবো উদ্ধার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, বা কারো গায়ে হাত দেবো, কাউকে জড়িয়ে ধরবো, কান্না করবো, মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়, কিন্তু 6 মাস পথে এটা কোনো আর ইম্প্যাক্ট থাকবে না। আজকে স্পেকট্রাম থেকে যদি শুরু করি, আমি যেন বলছি এগুলো আমাদের রাজনৈতিক ব্যর্থতারই, সামাজিক ব্যর্থতারই, এবং সামাজিকভাবে যে আমাদের দায়বদ্ধতা, আমাদের সেই দায়বদ্ধতা ঠিক মতো পালন করছি না, তারই প্রতিফলন হচ্ছে এই ঘটনাগুলো। স্পেকট্রাম 2005 সালের ঘটনা, 2013 সাল ফিনিক্স গার্মেন্টসে, তাও 2006 সালের যে ঘটনা, আজকে 2013 সাল, তারপরে তাজউদ্দিন তো 6 মাস আগের ঘটনা। তো একটাও তো কোনো সুবিধা আমরা পাচ্ছি না। এবং আমরা মনে করি দেশের রাজনীতির প্রতি যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, যদি জবাবদিহিতা না থাকে, মানুষের কল্যাণ বোধ যদি
আমাদের রাজনীতি জাগ্রত না হয়, তাহলে 12 জনের ঘটনা ঘটবে। কারণ দায় দায়িত্ব কিন্তু কেউই নেবে না, সবাই হইচই করবে, এটা নিয়ে অনেক কথা বলবে, একসময় এটা মিলিয়ে যাবে। কিন্তু সেলিম ভাই আপনি কি মনে করেন, যদিও আপনি বলবেন যে এই যে দুই দল আছে, দুই দলের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাস্তবতা সেটা তো মানতে হবে, ফলে এই যে জবাবদিহিতা, গণতন্ত্র এবং এই যে সংঘাত, এর থেকে বেরিয়ে আসার আপনি কি কোনো পথ দেখেন কি? না, আমার মনে হয় এই প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন, যে দুই দলের উপরেই দেশ নির্ভর করছে এবং সেটার ফলেই বাংলাদেশের রাজনীতি রুগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এই দ্বিদলীয় মেরুকরণ থেকে বেরিয়ে আসতে পারলে পরেই দেশের সংকট কিন্তু দূর করা সম্ভব। মানুষ তো সেখানে ভোট দেয়, ওর জন্য মানুষের উপলব্ধি এবং তাকে সংগঠিত হওয়ার সময় হয়তো দিতে হবে। একদিনে কোনো জিনিস হয় না, ব্রিটিশ সাম্রাজ্যবাদকেও একদিনে আমরা পরাজিত করতে পারিনি। এবং আমরা যে আলোচনা, আপনি বিষয়বস্তু ধরে কয়েকদিন ধরে আলোচনা করছেন, সেইটার ভিতরে যদি যান তাহলে কতগুলো কথা আমি উল্লেখ করতে চাই। 1 নম্বর হলো যে রাজনীতি এখন 2 রকম হয়ে গেছে। একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। দুর্ভাগ্য যে হালুয়া রুটির রাজনীতি প্রাধান্য বিস্তার করছে, আদর্শের রাজনীতি মার্জিনালাইজড হয়ে গেছে। 2 নম্বর আরেকটা কথা সচরাচর আমি বলে থাকি রাজনীতি সম্পর্কে, যে রাজনীতি এমন জায়গায় চলে আসছে যে রাজনীতির ভেতরে পলিটিক্স ঢুকে গেছে। সুতরাং আপনি এই রাজনীতিকে উদ্ধার করবেন কিভাবে? 3 নম্বর যে আমাদের দেশে বাজার অর্থনীতি চলছে, বাজার অর্থনীতি অবশ্যম্ভাবীভাবে বাজার রাজনীতির জন্ম দেয়। এবং বাজার রাজনীতি মানে কি? বাজার রাজনীতি মানে হলো আপনার রাজনীতির ভেতরে কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ ঢুকে যাবে এবং বাণিজ্যিকীকরণকে কেন্দ্র করে আপনার লুটপাটের ভাগবাটোয়ারার দ্বন্দ্ব, সেইটা ক্রিমিনালাইজেশনের জন্ম দিবে, দুর্বৃত্তায়নের জন্ম দিবে। এবং এই সব কিছুই আজকে একটা কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। আপনি দেখেন একটা মিটিং করতে হলে, মিছিল করতে হলে পরে বড় বড় দলগুলো যেগুলো করে আর কি, তারা প্রধানত একটা ক্যাটারিং সার্ভিসের মতো হয়ে গেছে। পত্রিকা রিপোর্ট বের হয়েছে, সত্য মিথ্যা হান্নান ভাই বলতে পারবেন, এবং আওয়ামী লীগের নেতারা থাকলে তারাও বলতে পারতো। এই একই পদ্ধতি তারা ব্যবহার করেছে। ক্র্যাকার ফোটাতে হলে 1000 টাকা, গাড়িতে আগুন দিতে হলে 5000 টাকা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া। সেইভাবে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সেখানে মানুষকে সচেতন করা এবং সচেতন জনগণের যে অগ্রসর ভূমিকার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যকলাপ এবং সামাজিক কার্যকলাপকে পরিচালনা করা, যেটা গণতন্ত্রের মর্ম কথা, সেইটার দিকে দৃষ্টি যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, এবং আনতে হলে পরেই আমাকে কিন্তু আদর্শের ধারায় যেতে হবে, এবং আদর্শের ধারায় যেতে হলে পরে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। অনেক সময় আমার সঙ্গে দেখা হলে পরে আমি 2 নেত্রীকেই এই একই ডায়লগ আমি বলি আর কি, যে আপনারা তো আজকে জিম্মি হয়ে গেছেন, আপনার দলের ক্রিমিনালদেরকে আপনি দল থেকে বহিষ্কার করবেন না এই ভয়ে যে আমার দল থেকে বহিষ্কার করলে ওই দলে চলে যাবে। এবং এই কারণে 2 দলই এই ক্রিমিনালদের হাতে জিম্মি এবং 2 দলের হাতে দেশবাসী জিম্মি হয়ে আছে। হান্নান ভাই কি তাই মনে করেন? এবং এই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। এটা বলছি না, আমি খালি এটা বলতে চাই যে এটা আমি সাধারণভাবে বললাম, সাধারণভাবে হলেও এইটা হলো মর্ম কথা। এই জায়গাটায় যদি গুড ইন্টেনশন থেকে ফ্রম উইদিন বিএনপি, ফ্রম উইদিন আওয়ামী লীগ, আপনি যদি একটা প্রতিরোধের ধারা সৃষ্টি না হয়, তাহলে পরে এইখান থেকে কিন্তু এই 2 দলের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হবে। কিন্তু প্রতিরোধ ভেতর থেকে হবে কিনা আমি কিছুটা পরিমাণে সন্দেহান। যদি আমার সন্দেহটা সঠিক হয়, তাহলে পরে আপনার এইখান থেকে বেরিয়ে আসার একটাই পথ আছে, এই 2 দলকে অ্যাবান্ডন করতে হবে, অ্যাবান্ডন করে একটা বিকল্প শক্তি সেইটাকে সামনে নিয়ে আসতে হবে। হান্নান সাহেব আপনার কি মত? আমি তো ধন্যবাদ জানাই বিজ্ঞ আলোচককে, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো একটা কথা আমি ওনার সাথে একেবারেই একমত নই। আমি নিজেও পলিটিক্স করতেছি ধরেন সক্রিয়ভাবে 1983 সন থেকে। আমি কিন্তু উনি যেটা বললেন যে 1000 টাকা দিয়ে একটা ককটেল ফোটাতে হবে, 5000 টাকা দিয়ে গাড়ি পড়াতে হবে, এই রাজনীতি আমি করি না। না আমি পয়সা দেই, কারণ আমার কাছে সেরকম পয়সা নাইও। আর তবে যে কেউ কেউ করে না সেটা আমি বলবো না, আমার কাছে প্রমাণ আছে। অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল করে। আমাদের বিজ্ঞ আলোচক জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, ওনার দলের করে বলে আমি শুনেছি। তবে এটা অত্যন্ত খারাপ একটা কালচার। আমরা কিন্তু এই পর্যন্ত কোনো হরতাল ডাকিনি, আমরা কোনো করেন নাই। আপনি তো অনেক পরে আসছেন এই জাতীয় পার্টির নিষ্পেষণে।
জেলে ইভেন কিন্তু মানে কন্ডেন্সার কত বছর রয়েছি সেটা আমি বলতে সেটা পারি অন্য জিনিস। তখন ওই গুন্ডা দিয়ে আপনি করেন না হয়তো, কিন্তু আপনার দল যে না, আমার দল 22 বছর আমরা মূল আলোচনা থাকি। মূল আলোচনা 22 বছর আমরা আমি আপনার কাছে করিনি। যেহেতু বাবু আপনার কাছে আসবো, আমার সময় আমাকে বলতে হবে। জিনিসটা হলো রাজনীতি, যে কতগুলি বৈশিষ্ট্য থাকার কথা, একদল আরেক দলের প্রতি সহমর্মিত হবে, তাদের প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের কথা শুনবে, পরস্পর প্রতি যে মিউচুয়াল ট্রাস্ট, কনফিডেন্স অ্যান্ড এবং যে হ্যাঁ আপনার কথা শুনে আপনার সাথে একমত হচ্ছে না এই কারণে। এখন তো আর সেটা নাই বললেই চলে। বিরোধী দল যেসব দাবি দেওয়া করবে বর্তমান সরকার সেটা শুনবেনই না। তাদেরকে প্রথম তো দেশদ্রোহী বলা হয়, আরো অনেক কিছু বলা হয়, তাদের পর যে নিপীড়ন নিষ্পেষণ চলে। আপনি দেখেন, আমি নিজের দলের কথা বলি, বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা তাদেরকে সাধুবাদ জানালাম। আমরা পার্লামেন্টে অত্যন্ত নগণ্য সংখ্যক আমাদের সিট ছিল, আমরা জানালাম। কিন্তু এই সরকার তাদের এত বেশি মেজরিটি, ব্রুট মেজরিটি যেটা বলি, তার জন্য তারা কোনো পরোয়াই করে না আমাদের কোনো দাবি দেওয়া বা কোনো কথাই তারা শুনতে চান না। এমনকি সুশীল সমাজের তরফ থেকে জাতীয় স্বার্থ রক্ষার জন্য যেসব দাবি দেওয়া করা হয় সে করেন না। আপনি যদি ধারাবাহিকতা দেখেন, বিগত 4 বছরে কিন্তু আমরা কেবল মার খেয়ে গেছি। ঠিক আছে, পুলিশের পিটুনি খেলাম, টিয়ার গ্যাস খেলাম, আপনারা দিয়েছেন। না শোনেন, ওই কথা দিয়ে কথা বলেন না, যেটা বাস্তবতা সেটা শোনেন। কিন্তু আমরা কিন্তু রিটেলিয়েট করি নাই। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, আপনি দেখেন এই যে ককটেল কালচার বা অন্যান্য জিনিস, এটা কিন্তু বিগত 3-4 মাসের একটা কালচার। কর্মীরা এখন অনেক সময় বলে যে আমাদের পরিণতি কি, রাস্তায় বেরোলে পুলিশ এসে ছো মেরে নিয়ে যায়। ঠিক আছে, পুলিশ ধরে নিল, আইনের সুপার্দ কোনো সেটা দেখলাম, কিন্তু সরকারের মন্ত্রীরা যারা ক্ষমতায় আছেন তারা তাদের দলীয় লোকদেরকে উস্কিয়ে দিচ্ছেন যে তোরাও গিয়ে বিরোধী দলের লোকজনকে পিটা, নেতাদের হেস্তনেস্তা কর। প্রকাশ্যে পুলিশের সাথে থেকে গুলি করছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। সমস্ত আপনি যেটা বললেন যে বেরিয়ে আসার পথে আমরা জানি একটা না জানেন, তুমি একটু স্মরণ করে দিতে চাই কয়েকদিন আগের কথা। কারণ আমার নামে যেহেতু কেস হয়েছে, আমি চক্ষু অপারেশন করে বাড়িতে, আমার নামে কেস হয়েছে যে আমি প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটের সামনে গাড়িতে আগুন দিয়েছি এবং গাড়ি ভাঙচুর করেছি। গত 3 দিন আগে রোকেয়া সরণিতে 4 ঘন্টা ধরে ছাত্রলীগ, যুবলীগ তারা ডজনকে ডজন গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে, একটা লোককে অ্যারেস্ট করা হয়নি, কারণ তারা হলো সরকারি দলের। যখন থেকে আপনি এইভাবে বিভাজন করবেন যে নিজের দলের লোক একেবারে ফেরেশতা, আর যারা বিরোধী দলে আছেন ইনক্লুডিং যারা মধ্যে মধ্যে আমাদের দিকে কথা বলেন, মধ্যে মধ্যে অন্যদের দিকে কথা বলেন, তবে দেশের জনগণের কথা বলেন মুজাহিদ ভাইরা, এটা আমি একটা উচিত কথা বলেন, এতে কোনো সন্দেহ নেই, তাদেরকেও ছাড় দেওয়া হয় না। তাহলে এই যে রাজনীতিটাকে কলুষিত করছে কারা করেছে? আমি নিজে চোখে দেখছি। আমি ফ্যামিলিগতভাবে আমার একটা পরিচয় আছে যে আমি রাজনীতি পরিবারের, আমি নিজে দেখছি। সময় কম, আওয়ামী লীগ করেছে। আমি তো বলবো বর্তমানে যে পরিস্থিতি, এটা বর্তমান সরকার আওয়ামী লীগ করেছে, তারাই দায়ী। আপনাদের বাবলু, আপনার যদি কোনো মতামত থাকে। আমি এবং উনি জাতীয় পার্টিকেও দায়ী করছেন। আমি I beg to differ with him. খুব বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। জন্যই আমরা 1991 সাল থেকে শুরু করি। মনে করেন আমাদের সময়টা খারাপ ছিল, আমরা সবাই বলে ঠিক আছে, গণতন্ত্র আসছে 91 সালে। আমরা কি দেখি 91 সালের থেকে? প্রথম আসলো বিএনপি নির্বাচনে এবং আমরা সবাই জেলখানায় গেলাম। আমাদের প্রোটেক্টিভ কাস্টডি না হলো স্পেশাল পাওয়ারের ভিতরে আন্দোলন করেছিলেন সব পার্টি মিলে। সে স্পেশাল পাওয়ার আমার বিরুদ্ধে অ্যাপ্লাই করেছে, কোনো মামলা নাই, এবং আমরা জামিন পেলাম না হাইকোর্টে গিয়েও, সুপ্রিম কোর্টে গিয়েও। আমরা যখন 91 সাল থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় 140 ধারা জারি করা হয়েছে। যেখানে আমরা মিটিং করতে গেছি সেখানে আমাদেরকে 40 ধারা জারি করা হয়েছে। এবং আমাদের মনে করেন একটা পার্লামেন্ট সদস্য, আমাদের পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি এরশাদ, ডাক্তার রাষ্ট্রপতি এরশাদ, উনি 5টি আসনে জেলখানে বসেই নির্বাচিত হয়েছেন। উনি কিন্তু বেল পাননি, ওনার বিচার চলো, কোনো অসুবিধা নাই, আইনে উনি এখনো বিচার চলছে, কিন্তু উনি কিন্তু বেল একদিনও বেল পাননি। এই যে বেল না পাওয়ার কালচার, এই যে আপনার 144-এর কালচার,
আমাদের সভা সমিতি করতে না দেওয়ার কালচার, আমাদের প্রেস ক্লাবের সামনে আমাদেরকে পিটানো হয়েছে, আমাদেরকে সেক্রেটারির সামনে পিটানো হয়েছে, জাস্ট মিটিং করতে গেছি। আমাদেরকে আপনার ওই যে ওই বাস স্ট্যান্ড ওই যে সাইদাবাদ নিঃশব্দভাবে পিটানো হয়েছে, গুলি করা হয়েছে। এবং বাংলাদেশ যেখানে সভা করতে গেছে সেখানে সভা ভাঙা হয়েছে। এটা তো আপনি যদি আপনার শত্রু যদি হয়, গণতন্ত্রের মূল কথা কি? আমরা জানি যে ফরাসি বিপ্লবে যারা চিন্তানায়ক ছিলেন, যারা দার্শনিক ছিলেন, তারা বলেছিলেন যে আমি আপনার সাথে একমত পোষণ করতে না পারি, বাট আপনার ভিন্ন মত পোষণের স্বাধীনতার জন্য প্রয়োজনে প্রাণ দিব। দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আপনি কি সেই কালচারের জন্য কাকে দায়ী করতে চাইছেন? তা ওখানে শুরু হলো, দেখলাম গণতন্ত্র থেকে অভিযাত্রা দেখলাম কি 91 থেকে তো শুরু হলো, আমরা বলি যে অভিযাত্রা শুরু হয়েছে নতুন করে, সেটা দেখলাম 96 তারপর আসলো। তখনও দেখলাম যে যে দল জিতেছে তারা বলছে খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে, যারা হেরেছে বলছে সূক্ষ্ম নির্বাচন, সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 থেকে আবার 2001 সাল একই জিনিস দেখলাম, অপোজিশন পজিশন। আবার 2001 সাল থেকে 2006 সাল আমরা কি কি না দেখেছি। আপনার কি গণতন্ত্রের কথা বলছেন, নিষ্পেষণের কথা বলছেন, 21শে অগস্টে ঘটনা। আমরা তো আওয়ামী লীগ করি না, 21শে কথা বলবো। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রী তিনি বঙ্গবন্ধু থেকে সভা করছিলেন, এবং সেখানে আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি ওনার স্ত্রীও কিন্তু বোমার আঘাতে 24 জন নিহত হয়েছেন, সেটা কোনো বিচার হয়নি। তখন জজ নিয়ে সাজানো হয়েছে। তো এই রাজনীতিতে এই যে সহিংসতা, এই যে পঙ্কিল পরিবেশ, যা অসহিষ্ণুতা এবং রাজনীতিকে দলীয়করণ করা এবং নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ যে রাজনীতি, এটা 91 সাল থেকে শুরু হয়েছে। তার ধারাবাহিকতা এখন এমন একটা সীমা আসছে, মিউজিকটা ফেস করেছি। রাজনৈতিক কলুষটা কোথায় থেকে ঢুকলো? আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম তখন আমাদের একটা ফ্রেশ এয়ার, সুবাতাসের ভিতর দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। কিন্তু তৎকালীন সরকারের কতগুলো ভুল ভ্রান্তি, সেটা সুযোগ নিয়ে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের ধারা থেকে বিপরীতমুখী ধারায় আমাদের দেশকে নিয়ে আসা হয়। এবং সেই সময় 71 সালে যে শত্রুকে আমরা পরাজিত করেছিলাম, তাদের আবার নতুন করে আবির্ভূত হয়ে তাদের ষড়যন্ত্রের জালের ভেতরে বিএনপি, কিছুটা আওয়ামী লীগ, জাতীয় পার্টির ব্যাপারে আর আমি বলতে চাই না, এই তাদের পুনরুত্থান আমাদের দেশকে কলঙ্কিত করেছে, রাজনীতিকে দূষিত করে দিয়েছে। দ্বিতীয়ত, জাতীয় পার্টি সম্পর্কে আমি এই কথাই শুধু বলবো, 71-এ যেমন নাকি জাতি জেগে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, 90-এর গণঅভ্যুত্থানের ভিতর দিয়েও স্বৈর শাসন, এবং সেটা সাধারণভাবে স্বৈর শাসনের অধীনে দেশ পরিচালিত হবে, এইখান থেকে দেশকে বের করে আনার জন্য শপথ নিয়েই কিন্তু তীব্র গণসংগ্রাম সেদিন গড়ে ওঠে। সুতরাং রাজাকার এবং স্বৈরাচার এইটা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা মাঝপথে থেমে যাওয়ার কারণেই, এবং যারা আমরা লড়াই করে এদের বিরুদ্ধে বিজয় অর্জন করলাম, তাদের ভেতরে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় এমন জায়গায় চলে গেল যে একজন আরেকজনকে পরাজিত করার জন্য, যাদেরকে আমরা একসঙ্গে লড়াই করে 71-এ পরাজিত করেছি, 90-এ পরাজিত করেছি, তাদের সঙ্গে কৌশলগত ঐক্য বলি বা জোটভুক্ত করার কথা বলি বা এরশাদ সাহেবের কথা বলেন, বিএনপির সঙ্গে প্রথম জোট করেছে তো এরশাদ সাহেব, একসঙ্গে হাত তুলে যদ্দূর আমার মনে পড়ে। আপনি বলছেন যে এই রাজনৈতিক বড় বড় ভুলগুলো, সুতরাং আমাদেরকে জামাত শিবির চক্রকে নির্বাসিত করতে হবে, স্বৈরাচারের কোনো প্রশ্নই নাই। এর বাইরে গণতান্ত্রিক সংস্কৃতির ভিত্তিতে আমরা যদি অগ্রসর হতে পারি, এবং এই দুই শক্তিকে আমার ইলেকটোরাল ভোট কাউন্টিং এর হিসাবের বাইরে রেখে আমার আদর্শগত ধারাটাকে প্রধান করে নিয়ে যদি অগ্রসর হতে পারি, তাহলে পরে অল ডিফারেন্সেস ক্যান বি সেটেলড। এক মিনিটে এই মুহূর্তের সংকট যদি বলেন, তাহলে পরে আমি মনে করি, আমি আগেও বলেছি আবার বলছি, বিএনপির উচিত জামাতে ইসলামের সংসদ ত্যাগ করা, আওয়ামী লীগের উচিত তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে ছাড় দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ধারায় দেশকে। আমরা ছোট্ট একটা হান্নান সাহেবের সঙ্গে যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমাদের প্রায় সময় একেবারে শেষ, তো হান্নান সাহের কাছে আসতে চাই। একটা সাজেশন দিয়েছেন মুজাহিদুল ইসলাম যে শিবিরের বা জামাতের সঙ্গ ছাড়া উচিত বিএনপির, আপনি কি তা মনে করেন যে এটা উচিত? এবং সাম্প্রতিককালে এটি নিয়ে বিএনপি ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে। বিতর্ক কারা করছে সেটাও জানি। এটা হলো আমাদের নির্বাচনী একটা জোট। তো এই জামাত শিবির তো আওয়ামী লীগের সাথে ছিল, তখন তো অন্যরা কথা উঠায় নাই। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সংগঠনটি আছে তারা আওয়ামী লীগের সাথে আছে, আমরা তো কোনো প্রশ্ন উঠাই না, এইটা কথা না।
কথা হলো এই দেশে রাজনীতিতে সুষ্ঠুভাবে রাজনীতি করতে গেলে সব দু একটা ছাড়া তাদের মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। যে সত্যিকার অর্থে যদি আমরা মানুষের উন্নয়ন চাই, তাদেরকে সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল ভোগ করতে দিতে চাই, তাহলে এই যে পরস্পরের বিরুদ্ধে অলমোস্ট প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক আচরণ থেকে নিবৃত্ত থাকতে হবে এবং সত্যিকার অর্থে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জিয়াউদ্দিন বাবলু, আপনি কি মনে করেন? আমি একটু আপনাদেরকে বলেছে যে আওয়ামী লীগের নেতা এই কথা বলা হচ্ছে, আমাদের সহায়তা বলা হচ্ছে, আমি একটু উত্তর দিতে চাই। সেলিম ভাই শ্রদ্ধা প্রদর্শনের একটা কথা বলতে চাই। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটু পিছনে যাবো। আমাদের সময় নেই কিন্তু। 1973 সালে প্রথমবারের মতো ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম যুদ্ধবিরোধী একটি সমাবেশ করছিল এবং সেই সমাবেশটা কিন্তু প্রেসক্লাবের সামনে উল্টো দিকে তখন ছিল ইউসি সেন্টার। প্রথম গুলিও সেখানে 2 জন মারা যায় এবং সেলিম ভাই সেদিন বলছিল আজকে থেকে আমরা আন্দোলন শুরু করলাম এবং পরবর্তীকালে উনি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল পল্টন ময়দানে এবং আমরাও ছিলাম সেই প্রতিবাদ মিছিলে এবং পরে পরে ওনার ডাকসু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, উনি জানেন সেটা, আমরা তারপরে দেখেন কিভাবে আসছে। তারপরে তো 73-এ ডাকসু ইলেকশন আমরা জানি, পরবর্তীকালে ডাকসু ইলেকশন গুলো আমরা জানি, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। কোথেকে কিভাবে সন্ত্রাস আসছে রাজনীতিতে। আমি এখন মনে করি যে স্বৈরাচার যাকে বলা হচ্ছে, আমি এখন বলবো সেলিম ভাই এবং হান্নান ভাই ওরা সবাই ইতিহাস, রাজনীতির ছাত্র, রাজনীতির অভিজ্ঞ মানুষ, তারা রাজনীতির ইতিহাস আমার চেয়ে অনেক বেশি তারা জানেন এবং তারা সমৃদ্ধ এই ব্যাপারে। আপনার যদি বাতিস্তা, সালজার, আপনারা কি আওয়ামী লীগের সঙ্গ ছাড়বেন? না, আমি আমি বলি কিউবের বাতিস্তা, সালজার, পাক চুন-হি কোরিয়া, তারপরে যে মার্কোস, আইয়ুব খান, সুহার্তো, সর্বশেষ পারভেজ মোশাররফ, তারপরে যে হোসনি মুবারক, যারাই স্বৈরাচার হয়েছে তারা কোনোদিন ক্ষমতা ত্যাগের পরে, বিতাড়িত হওয়ার পরে রাজনীতি করা দূরের কথা, নির্বাচন করা দূরের কথা, দেশে থাকতে পারেনি, আয়দের মৃত্যুবরণ করেছে, অর্থাৎ দেশ ত্যাগ করেছে। একমাত্র আমাদের পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি এরশাদ, প্রাক্তন এরশাদ এবং হোসেন এরশাদ, তিনি জেলে থেকে এবং শুনে আমাদের গত 22 বছরে একটি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া সম্ভাবনা আছে, সুবিধা পেলে একটি নির্বাচনে হারেননি, তাহলে ওনাকে কোনোভাবে স্বৈরাচার আখ্যায়িত করা যায়। আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন যে আসলে তাহলে পরিস্থিতি তো সেই একই রকম থাকছে, মানে রাজনৈতিক দলগুলো অবস্থান তো সেরকমই থাকে। আমি এটা শেষ কথা আমি বলতে চাই যে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসাটা আপাতত আমাদের চিন্তা করতে হবে। 2টা প্রবলেম, একটা হলো রাজাকার প্রবলেম, আরেকটা হলো গ্রহণযোগ্য নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের প্রবলেম। এবং এই 2টা প্রবলেমের ক্ষেত্রেই যদি বড় 2টি দল আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় এসে উপনীত হয়, তাহলে পরে বাকি অল ডিফারেন্সেস সেইটা নিয়ে নির্বাচনের ম্যান্ডেটের জন্য জনগণের কাছে হাজির হতে হবে। এবং গতকাল আমাদের নতুন রাষ্ট্রপতি তিনি শপথ গ্রহণ করেছেন। আমি আশা করব যে দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট সেটা যে অনার, সম্মান, মর্যাদা বহন করে সেইটাকে কাজে লাগিয়ে তিনি এই প্রক্রিয়াটাকে অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউদ্দিন বাবলু এবং জনাব হান্নান শাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো আলোচনা আরো করতে পারতাম, কিন্তু সব কথা শেষ কথা সেটি হচ্ছে যে প্রধান রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য দরকার এবং কতগুলো বিষয় যে সমস্ত সমস্যা থেকে সেগুলো রিজলভ করা অতি জরুরি এবং তার ভিতর দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের এই নিয়ে আলোচনা আগামীকালও চলবে, আপনারা আমাদের সঙ্গে